Today we discuss about the pre-operative evaluation of cataract. আচ্ছা, pre-operative evaluation of cataract এর আগে আমাকে কি জানতে হবে, যে পেশেন্টের ক্যাটারাক্ট হয়েছে কিনা। কি করে বুঝবো পেশেন্টের ক্যাটারাক্ট হয়েছে কিনা, মানে কি কি জিনিস আমাকে, একটা পেশেন্ট কি নিয়ে এলে আমি বুঝবো ক্যাটারাক্ট হয়েছে। হ্যাঁ, তাহলে বেসিক্যালি হিস্ট্রি থেকে যেতে হবে। তো ফার্স্ট পয়েন্ট হচ্ছে অকুলার অ্যান্ড সিস্টেমিক একটা হিস্ট্রি নিতে হবে, তারপরে ক্লিনিক্যাল এক্সামিনেশন যেটা আমরা লং কেসে নিয়ে থাকি তোদের। থার্ড হচ্ছে ক্যালকুলেশন। ক্যালকুলেশন মানে কি জানিস কেউ, কি ক্যালকুলেশন করতে হবে? হ্যাঁ, আইওএল এর ক্যালকুলেশন। আইওএল এর ক্যালকুলেশনের আরেকটা টার্ম কি, বায়োমেট্রি। ঠিক আছে, আর কিছু ল্যাবরেটরি ইনভেস্টিগেশন করতে হবে। ওকে, তো ফার্স্ট হচ্ছে হিস্ট্রি। হিস্ট্রিতে আমি কি কি দেখবো, যে ফার্স্ট হচ্ছে পেশেন্টের কোনো সিমটমস, কি কি সিমটমস আছে। এখন একটা পেশেন্ট এসে বললো যে এই সিমটম আছে, ঠিক আছে, জাস্ট আমি একটা এক্সাম্পল দিচ্ছি, গ্র্যাজুয়াল পেনলেস ডিমনেস অফ ভিশন ইন বোথ আই লিখলাম, ঠিক আছে, or any eye, right eye, left eye, both eye, any eye. তো এটাই মেন কমপ্লেন তো ক্যাটারাক্ট পেশেন্টের। এবার কি করে আমি বুঝবো যে এটা মানে হচ্ছে ক্যাটারাক্ট? অবভিয়াসলি বোঝা সম্ভব নয়, এরকম আরো অনেক কিছুতে দেয়। আর কি কি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হতে পারে, আমার কাছে কিচ্ছু জানা নেই, আমি জানি যে এটা প্রেসবায়োপিয়া না, আরেকটু ভালো করে বলো রিফ্র্যাক্টিভ এরার, এনি টাইপ অফ রিফ্র্যাক্টিভ এরার। তাহলে ফার্স্ট পয়েন্ট হচ্ছে রিফ্র্যাক্টিভ এরার, আর এই ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসটা আগে জানতে হবে। তাহলে তো তুই হিস্ট্রি নিবি, হিস্ট্রি নেওয়ার ইম্পর্টেন্সটা কি, একটা কোনো চিপ কমপ্লেন থাকবে যেটাকে আমি সাবসিকুয়েন্টলি এইচওপিআই মানে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস, ড্রাগ হিস্ট্রি, সেগুলো থেকে ওগুলোকে এক্সক্লুড করে করে আমি প্রভিশনাল ডায়াগনোসিসে পৌঁছাবো। হিস্ট্রির তো গোলটাই হচ্ছে এটা, এবং তার বেসিসে কিছু ইনভেস্টিগেশন করতে পারি, সেটা আলাদা। তো ফার্স্ট হচ্ছে রিফ্র্যাক্টিভ এরার। সেকেন্ড কি হতে পারে, সেকেন্ড মানে আমি বলছি না মোস্ট কমন টু লিস্ট, ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট হলে পেনলেস ডিমনেস অফ ভিশন অনেক পরে হবে, অবভিয়াসলি হবে, ঠিকই বলছিস। হ্যাঁ, এটা কি করে মনে রাখবো, এবার এটা বইয়ে দেখবি অনেক কজ আছে। তোরা যে বই পড়িস, যে খুরানায় মোস্ট প্রবলি পড়িস, তো খুরানাতে প্রচুর কজ আছে। তো কি কি কজগুলো আমি মনে রাখবো, তোদের যেভাবে চ্যাপ্টার আছে, ফার্স্ট চ্যাপ্টার কি, বা ফার্স্ট আমাদের মানে চোখের কি আছে স্ট্রাকচার, কনজাংটিভা। কনজাংটিভাতে কোনো কজ আছে যার জন্য এই এই সিমটমটা হতে পারে? কিছু পড়েছিস? কনজাংটিভা তো মোস্ট প্রবলি পড়ানো হয়েছে মনে হয়। হ্যাঁ, কিছু কজ আছে, বলে দিচ্ছি। টেরিজিয়াম, টেরিজিয়ামে ভিশন লস হয় তো পেনলেসই হবে, পেনফুল কন্ডিশন কিছু নয়, তাহলে টেরিজিয়াম একটা কনজাংটিভা থেকে কজ পেলাম। তারপরে কি আছে, কর্নিয়া। কর্নিয়া থেকে কি কি কজ হতে পারে, কর্নিয়াল ওপেসিটি। আলসার হবে না কিন্তু, হ্যাঁ, আলসার কেন হবে না, আলসার হচ্ছে পেইনফুল কন্ডিশন, তাহলে কর্নিয়াল ওপেসিটি। আর কিছু হতে পারে, কেরাটোকোনাস হতে পারে, ঠিক আছে। থার্ড কি হতে পারে, আরো কিছু কর্নিয়াল ডিস্ট্রফি অ্যান্ড ডিজেনারেশন হতে পারে। দেখ, তুই এইভাবে মনে রাখতে পারিস, বা বইয়ে র্যান্ডাম হয়তো দেওয়া আছে সেইভাবে মনে রাখতে পারিস। এক্সামে হয়তো জিজ্ঞেস করবে এইটার কজ কি, গ্র্যাজুয়েট পেনলেস, তখন এটা বলতে হবে, বলতে পারলেই হলো। কর্নিয়ার পরে কি আছে আমাদের, লেন্স। লেন্সের তো অলরেডি আমরা ডেসক্রাইব করছি, ক্যাটারাক্ট, ঠিক আছে, এনি টাইপ অফ ক্যাটারাক্ট। লেন্সের পর কি হবে, অ্যাঙ্গেলে যদি কিছু প্রবলেম, অনেক গ্লকোমা হতে পারে। কি টাইপ অফ গ্লকোমা হতে পারে, মেইনলি প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লকোমা। অ্যাঙ্গেল ক্লোজার গ্লকোমা হবে না কেন, বিকজ ইটস এগেন দ্য পেইনফুল কন্ডিশন, ঠিক আছে। এরপর হচ্ছে রেটিনার কিছু কজ হতে পারে। রেটিনা এখন তোদের পড়ানো হয়নি, রেটিনার কি কি হতে পারে, মেইন কজ হচ্ছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি, ঠিক আছে। পেশেন্টের যদি ডায়াবেটিক কোনো হিস্ট্রি থাকে তাহলে ডায়াবেটিক রেটিনোপ্যাথি একটা কজ। আর কি কজ হতে পারে, সিএসসিআর, এগুলো তোরা পড়বি, সবই আসবে তোদের রেটিনা যখন পড়ানো হবে। সিএসসিআর এর ফুল ফর্ম জানিস, বা সিএসআরও বলে অনেক সময়, সেন্ট্রাল সেরাস কোরিও রেটিনোপ্যাথি, ঠিক আছে। আর 3 নম্বর সিএসসিআরই আপাতত মনে রাখ, আর এআরএমডি, ঠিক আছে। এগুলো সবই আসবে, এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন, এগুলোতে পেনলেস ডিমনেস অফ ভিশন হবে, ঠিক আছে, আপাতত এটা। এবার এই ডায়াবেটিক রেটিনোপ্যাথিটা গ্র্যাজুয়াল পেনলেস অফ ডিমনেস অফ ভিশনেরও একটা কজ, সাডেন ডিমনেস ভিশনেরও একটা কজ। দেখবি বইয়ের দুটো জায়গাতেই লিখছে, ভুল কিছুই লিখছে না, দুটোই ঠিক। কেন, এটা হচ্ছে যখন মডারেট এনপিডিআর হচ্ছে, মাইল্ড এনপিডিআর হচ্ছে, সিএসএমই হচ্ছে, তখন কিন্তু গ্র্যাজুয়াল পেনলেস।
কিন্তু কোনো পেশেন্টের যদি ডায়াবেটিক রেটিনোপ্যাথি থেকে ভিট্রিয়াস হেমারেজ হয়ে যায় তাহলে কিন্তু ওটা সাডেনে চলে যাবে। ওই জন্য দেখবি গ্র্যাজুয়াল পেনলেস ডিফারেন্স অফ ভিশনেও ডায়াবেটিক রেটিনোপ্যাথি লিখছে, এটাও। এরপরে কিছু নিউরোলজিক্যাল কজ আছে যেগুলো তোরা বলতেও পারিস নাও বলতে পারিস, যেমন কর্টিক্যাল ব্লাইন্ডনেস, ঠিক আছে? এগুলো অত ইম্পর্টেন্ট নয়, মেনলি এতগুলো কজ হলো। এবার এই কজগুলোকেই আমরা আলাদা আলাদা করবো বাই টেকিং দ্য হিস্ট্রি অর এনি এলস, যেমন ধর কিছু এক্সামিনেশন করে, ঠিক আছে? কিছু কিছু কি পয়েন্ট দেখেই বুঝতে পারবো আমরা। কি পয়েন্ট দেখলে বুঝতে পারবো? ধর রিফ্র্যাক্টিভ এরার থাকলে পেশেন্ট কি বলবে, আমি দূরেরটা কম দেখছি, সামনেরটা কম দেখছি, এরকম তো কিছু একটা হিস্ট্রি দেবে, আর কোনো হিস্ট্রি দেবে না, ঠিক আছে? যেমন গ্লেয়ারের হিস্ট্রি থাকবে না, তারপরে ধর কোনো ডিপ্লোপিয়ার হিস্ট্রি থাকবে না, ঠিক আছে? টেরিজিয়াম হলে কি হবে, প্রথম কথা টেরিজিয়াম তুই টর্চ মারলেই বুঝতে পারবি একটা মাস কর্নিয়ার দিকে যাচ্ছে। সেকেন্ড হচ্ছে, আচ্ছা টেরিজিয়ামের ভিশন লসের কারণ কি, এটা একটা কোশ্চেন আছে। হ্যাঁ, না অক্লুড করে না, এটা ধর পিউপিল, ঠিক আছে? এটা ধর টেরিজিয়াম হয়েছে, ঠিক আছে? এর ভিশন লসের কারণ কি হতে পারে? অক্লুড তো করছে না, কিন্তু আমি বললাম এর ভালো রকম ভিশন লস হবে, কেন হবে রে? হ্যাঁ, না এই তো এটা হচ্ছে টেরিজিয়াম, ভিশন লস হবে, ও যেটা পয়েন্ট ওটা সেকেন্ড পয়েন্ট, যে এটাকে অক্লুড করে দিল, তাহলে একটা এটা সেকেন্ড পয়েন্ট, ঠিক আছে? ফার্স্ট পয়েন্ট হচ্ছে এটা তো একটা টিস্যু যেটা কর্নিয়া টিস্যুটাকে টেনে ধরছে। ধর আমি এখন যদি আমার এই চোখটাকে এরকম টেনে ধরি তাহলে কি আমি ভালো দেখতে পাবো? কেমন একটা ডিপ্লোপিয়া মনে হবে। এটাকে বলা হয় ইনডিউসড অ্যাস্টিগম্যাটিজম, মানে যেহেতু ওই টিস্যুটা ওকে একটা পুল করছে সেই জন্য এটা ইনডিউসড অ্যাস্টিগম্যাটিজম হবে। এই পেশেন্ট কিন্তু সিলিন্ডার পাওয়ার নিয়ে আসবে, ঠিক আছে? এই টেরিজিয়ামের পেশেন্ট। আরেকটা পেশেন্ট হয় কেরাটোকোনাস, এগুলো সবই তোদের পড়ানো হবে, বাট কেরাটোকোনাস তো আমিই পড়েছি থিওরিতে। কেরাটোকোনাসের একটা খুব চিপ কমপ্লেন, খুব কমন, দেখবি যখন বইয়ে পড়বি জাস্ট নোট করবি এটা। এদের না এরা প্রথম দিকে মানে একদম যখন ফার্স্ট পেশেন্ট আসে একটা কমপ্লেন নিয়ে আসে, কি না বারবার আমার সিলিন্ডার পাওয়ার চেঞ্জ হচ্ছে, মানে ধর এভরি 2 মান্থ বা 3 মান্থ সিলিন্ডার পাওয়ার নট মানে অ্যাস্টিগম্যাটিজম হচ্ছে, এটা হচ্ছে কেরাটোকোনাস। যদি কোশ্চেনে দেয় যে ফ্রিকুয়েন্ট প্রেসবায়োপিক গ্লাসের চেঞ্জ হচ্ছে, দুটো এমসিকিউ আছে, ভালো করে শুনে নে। যদি ফার্স্ট কোশ্চেন দেয় যে ফ্রিকুয়েন্ট সিলিন্ডার পাওয়ার চেঞ্জ হচ্ছে, অ্যান্সার হচ্ছে কেরাটোকোনাস। আরেকটা এমসিকিউ দেয় যে ফ্রিকুয়েন্ট প্রেসবায়োপিক চেঞ্জ হচ্ছে, তাহলে অ্যান্সার হচ্ছে প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমা। জাস্ট কোশ্চেনটা একটু টুইস্ট করে দেয়, অ্যান্সারটা কিন্তু পুরো আলাদা হয়ে যায়, ঠিক আছে? এবার হচ্ছে কর্নিয়াল ওপেসিটি, এগুলো সব সাইন সিমটম থেকে বুঝতে পারবি। কর্নিয়াল ডিস্ট্রফি, কি বলে ডিজেনারেশন, ঠিক আছে? রেটিনার কিছু কজ। এরপর কি আমরা পেশেন্টকে এক্সপ্লেন করব যে আপনার ক্যাটারাক্ট হয়েছে, এর কি কি কমপ্লিকেশন হতে পারে, যে কোনো সার্জারি কিছু কমপ্লিকেশন তো হতেই পারে, বা আপনার ক্যাটারাক্টটা অন্যরকম ক্যাটারাক্ট আছে, ধর পিপিসি আছে, যেটা আগের দিন আমি লেকচার ক্লাসে বলছিলাম, পোস্টিরিয়র পোলার ক্যাটারাক্ট, যার কমপ্লিকেশন রেট খুব হাই হতে পারে, তো তাকে এক্সপ্লেন করতে হবে পেশেন্টকে যে আপনার এটা কমপ্লিকেশন হলে আমরা অন্য টাইপ অফ আইওএল বসাবো, মানে ইন্ট্রাকুলার লেন্স পুট করবো। পেশেন্টের যদি কোনো অন্য প্যাথোলজি থাকে, ধর একটা পেশেন্টের ক্যাটারাক্ট আছে তার সঙ্গে রেটিনাল ডিট্যাচমেন্ট আছে, ইউএসজিতে আমি দেখেছি, তাহলে আমাকে পেশেন্টকে এক্সপ্লেন করতে হবে যে আপনার ক্যাটারাক্ট অপারেশন করার পরেও কিন্তু ভালো হবে না, আরেকটা আপনাকে সেকেন্ডারি ওটি করতে হবে, ঠিক আছে? যে আরডি সার্জারি করতে হবে, বা যে কোনো যদি কোনো প্যাথোলজি থাকে সেটা আমাকে করতে হবে, ঠিক আছে? তো পেশেন্টকে অলওয়েজ এক্সপ্লেন করতে হবে। আর কি, যদি ম্যাচিওর বা হাইপার ম্যাচিওর ক্যাটারাক্ট থাকে তাও পেশেন্টকে এক্সপ্লেন করতে হবে যে নর্মাল আইএল যদি পুট না করতে পারি আমরা অন্যভাবে সেকেন্ডারি আইএল পুট করবো, ঠিক আছে? এটা হচ্ছে এইচওপিআইতে আমরা কি কি হিস্ট্রি নিই, মানে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইনজুরি। ফার্স্ট হচ্ছে যে একটা ভিসেন্ট ডিক্রিজ হচ্ছে। আচ্ছা, এখানে আরেকটা পেশেন্ট হচ্ছে প্রেসবায়োপিয়া, তোকে বলছিল, ধর এই পেশেন্টের বয়স হচ্ছে 50, ঠিক আছে? 50 ইয়ার্স তো ক্যাটারাক্ট হওয়ার খুব কমন চান্স। তাহলে এই পেশেন্ট কি কমপ্লেন দিতে পারে? একটা কমপ্লেন দেয় যে আমি, এই পেশেন্টের ধর 45 ইয়ার্স যখন এজ তখন প্রেসবায়োপিয়া ছিল, তাহলে ও সামনের জন্য চশমা পড়তো, তো একটা রিডিং গ্লাস পড়তো। ও যেই 50 ইয়ার্সে ক্যাটারাক্ট হবে, মানে জাস্ট ক্যাটারাক্ট স্টার্ট হবে, ইনসিপিয়েন্ট স্টেজ যেটাকে বলি, সেই স্টেজে এসে পেশেন্ট বলবে আমি যে সামনেরটার জন্য আগে চশমা পড়তাম ওটা আমি এখন খালি চোখেই দেখতে পাচ্ছি, কিন্তু দূরেরটা আমার প্রবলেম হচ্ছে। এটাকে কি বলে? সেকেন্ড সাইট বলে। কেন হচ্ছে? বা ইন্ডেক্স মায়োপিয়া কেন হচ্ছে? এটা ওর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা জাস্ট চেঞ্জ হওয়া স্টার্ট হয়েছে, এটা ইনসিপিয়েন্ট স্টেজের ক্যাটারাক্ট, সেই জন্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা যেটা লেন্সের 1.39 থাকে সেটা হয়তো একটু বেড়েছে কোনো কারণে, তখন যে ফোকাস হওয়ার কথা ছিল, ধর এটা লেন্স, এখানে তো এটা রেটিনা, তো এটা কি এখানে তো ফোকাস হবে,
এবার যদি এক একটা জায়গায় একই রকম রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হয়ে যায়, তাহলে কখনো কখনো যেটা আগে পড়ার কথা ছিল এটা আগে পড়বে বা পেছনে পড়বে, এরকম হতে পারে। তো তার জন্য এটা ইন্ডেক্স মায়াপিয়া হবে। সিমিলারলি এটার জন্য আরেকটা কমপ্লেন হয়, এখানে আছে লাস্ট পয়েন্টটা, যে পলিওপিয়া বা ডিপ্লোপিয়া হতে পারে। আলাদা আলাদা যদি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হয়, ও তো অনেকগুলো ইমেজও দেখতে পারে, একটা সিঙ্গেল ইমেজ, একটা ইমেজ পেছনে পড়বে, একটা আগে পড়বে, একটা রেটিনার এখানে পড়বে, একটা রেটিনার এখানে পড়বে। তাহলে অনেক সময় পেশেন্ট আর্লি স্টেজ, এগুলো কিন্তু যখন ম্যাচিওর হয়ে যাচ্ছে, না পুরো নিউক্লিয়াসটাই ম্যাচিওর করে যাচ্ছে, তখন কিন্তু আর দেখতে ওরকম পাবে না। আর কি কি দেখতে পাবে? গ্লাসেস নো লঙ্গার ইমপ্রুভ, মানে আমি যাই পাওয়ার দিই পেশেন্টের ভিশন ইমপ্রুভ হচ্ছে না। ধর পেশেন্টের ভিশন হচ্ছে 6/36, ও পাওয়ার দিলেও হয়তো 6/24 হতে পারে, কিন্তু 6/6 বা 6/9 পেশেন্টের আসছে না পাওয়ার দিয়ে। ডিস্টেন্স ভিশন ডিক্রিজ হবে, নেয়ার ভিশনও ডিক্রিজ হবে, দুটোই করতে পারে, ঠিক আছে। কালার পারসেপশন, গ্লেয়ার, হ্যালোজ, এগুলো তো আছেই। ওকে, এগুলো আমরা তোদের লং কেসেও পড়াবো, মানে যখন তোরা ক্লিনিক্সে আসবি, তাও আমি একটু জাস্ট ওপর বলছি। আরও পেশেন্টকে কি জানাতে হবে, যদি কোনো পেশেন্টের ট্রমার কোনো হিস্ট্রি আছে কিনা। ট্রমাটিক ক্যাটারেক্ট হলে কিন্তু তার অনেক সময় লেন্স সাবলাক্সেশন থাকতে পারে, ওটাকে আমাকে ভালো করে এক্সামিন করতে হবে। ওই জন্য ট্রমার হিস্ট্রি অলওয়েজ এক্সক্লুড করতে হবে। কোনো রেটিনাল ডিজিজ ছিল কিনা পেশেন্টের আগে থেকে সেটা জানতে হবে। ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা, ফ্যামিলি হিস্ট্রি কেন জানতে হবে? টু রুল আউট দ্য প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লকোমা। কেন? প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল যদি গ্লকোমা ফ্যামিলি হিস্ট্রি থাকে, তাহলে 45 ইয়ার্সের পর থেকে পেশেন্টের কিন্তু স্ক্রিনিং করা উচিত। এটা কিন্তু গাইডলাইন, আমি বানাচ্ছি না, ঠিক আছে। তারপরে কি হচ্ছে, সিস্টেমিক স্টেরয়েড মে বি রিকোয়ার্ড প্রি অপারেটরি। কখন দিই? ধর কোনো পেশেন্টের ইউভিআইটিস ক্যাটারেক্ট হচ্ছে, ইউভিআইটিস তোরা পড়বি, ইউভিআইটিস বারবার হলে কিন্তু ক্যাটারেক্ট হওয়ার প্রবাবিলিটি অনেক বেড়ে যায়, ঠিক আছে। তারপরে এই যে যেটা বলছিলাম, ফ্যামিলি হিস্ট্রি কিছু আছে কিনা জানতে হবে আমাকে। ফ্যামিলি হিস্ট্রিতে কি লিখবি? তোরা কি ভুল করি যখন লং কেস লিখছিস, তোরা অন্য জায়গায় যেমন ফ্যামিলি হিস্ট্রি লিখিস, এখানেও সেম লিখতে যাস। এখানে কিন্তু আই রিলেটেড ফ্যামিলি হিস্ট্রিটা বেশি ইম্পর্টেন্ট, যে কোনো আরডি হিস্ট্রি, কোনো গ্লকোমা হিস্ট্রি, এরকম কিছু আছে কিনা, ঠিক আছে। প্রিভিয়াস কোনো পেশেন্টের ভিট্রেক্টমি হয়েছে কিনা, ভিট্রেক্টমি হলে কি তাকে অন্যভাবে আমরা অপারেশন প্ল্যান করব, ঠিক আছে। এনি রিফ্র্যাক্টিভ সার্জারি, রিফ্র্যাক্টিভ সার্জারি মানে জানিস কেউ? ল্যাসিক বা কিছু স্মাইল হয়েছে কিনা। কেন? ল্যাসিক স্মাইল হলে কর্নিয়ার আমরা অ্যাবলেশন করি, কর্নিয়া যদি অ্যাবলেশন করি তাহলে কর্নিয়ার থিকনেস কমে যাবে, তাকে আমাকে অন্যভাবে আবার ওটিটাকে প্ল্যান করতে হবে, ঠিক আছে। আচ্ছা, ফেলো আইয়ের কন্ডিশন কেমন, এটা অলওয়েজ জানতে হয়। ধর আমার রাইট আইতে ক্যাটারেক্ট, আমি ভাবছি এটা অপারেশন করব, লেফট আইয়ের কি স্ট্যাটাস? লেফট আই অনেক কিছু হতে পারে, হয়তো লেফট আই ছোট থেকেই খারাপ হয়ে গেছে, অ্যামব্লিওপিয়া হয়ে গেছে, বা ওটা কোনো কারণে নষ্ট হয়ে গেছে, আরডি হয়ে গেছে, তাহলে সেই মতো আমাকে কিন্তু প্ল্যান করতে হবে, ঠিক আছে। বা ওটাতেও কোনো রকম কিছু অপারেশন অন্য জায়গায় হয়েছিল, সেখানে কোনো কমপ্লিকেশন হয়েছে, তাহলে এটা কেন কমপ্লিকেশন হয়েছে এটা তো হতে পারে। আমাকে আগে থেকে প্রিপেয়ার হতে হবে, যে কোনো ওটির আগে প্রিপেয়ার হওয়াটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর সোশ্যাল হিস্ট্রি, সোশ্যাল হিস্ট্রিটার বেসিক্যালি ইম্পর্টেন্স হচ্ছে পেশেন্টের অকুপেশন, লাইফস্টাইল কেমন, কেন এগুলো ইম্পর্টেন্ট? যে পেশেন্ট স্মোক করে, ঠিক আছে, তার স্মোকিংটা একটা ক্যাটারেক্টোজেনেসিসের কজ, স্মোকিং, অ্যালকোহল, এগুলো একটা ইম্পর্টেন্ট। ড্রাগ হিস্ট্রি, এটা খুব ইম্পর্টেন্ট, ড্রাগ হিস্ট্রি অবশ্যই জানতে হবে। ফার্স্ট হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট, অ্যান্টিকোয়াগুলেন্ট কেন? ধর আমি পেশেন্টের এসআইসিএস করছি বা ইসিসি বা ফেকো, যাই হোক, ফেকোতে অতটা লাগে না অ্যান্টিকোয়াগুলেন্ট, কিন্তু এসআইসিএস বা ইসিসিতে অন্তত 1 থেকে 3 দিন আগে আমাদের অ্যাসপিরিন বা প্রপিডাবলের কিছু খাচ্ছে, তাহলে ওটাকে স্টপ করতে হয়। ফেকোতে করে দিলেও করা যেতে পারে, হ্যাঁ ফেকো করতে গিয়ে কোনো কমপ্লিকেশন হলো দেন প্রবলেম হয়ে যাবে। যদি কনফিডেন্ট হয় ফেকোতে না বন্ধ করলেও চলতে পারে, ঠিক আছে। অ্যান্টি হাইপারটেনসিভ, অ্যান্টি হাইপারটেনসিভ কেন? অ্যান্টি হাইপারটেনসিভ দুটো কারণে, একটা দেখ যে ওই এসআইসিএস করতে যাস, এটা তো ইনসিশন দিতে হবে। যদি 165/90 এখন যেটা গাইডলাইন বলছে, এর বেশি যদি বিপি থাকে তাহলে কিন্তু ওটি পোস্টপোন করা উচিত। একটা হচ্ছে ব্লিডিং হবে, আমার ওটি করতে অসুবিধা হবে, আর সেকেন্ড হচ্ছে কিছু কমপ্লিকেশন হতে পারে, যেটা ক্যাটারেক্টের জন্য হয়, তো সেইগুলোর জন্য মানে একটা হেমারেজ হবে রেটিনার মধ্যে, মানে যেটা ভিট্রিয়াসের মধ্যে হবে, তো সেইগুলো যাতে না হয় সেই জন্য অ্যান্টি হাইপারটেনসিভ যদি খায় পেশেন্ট, অবশ্যই যেন কন্টিনিউ করে, স্টপ না করে। এবং যেটা বললাম 160/95 এর নিচে যেন প্রেশার থাকলে তবেই আমি কিন্তু ওটির জন্য প্রিপেয়ারনেস হব। আলফা 1 অ্যান্টাগনিস্ট মেডিকেশন কি আছে রে? এটা মেল পেশেন্টের প্রোস্টেটের প্রবলেম থাকলে, তাই তো? তাহলে কেন জিজ্ঞেস করবো, মেল পেশেন্টে যদি প্রোস্টেটের প্রবলেম থাকে তাহলে একটা কমপ্লিকেশন হয় ওটি করার সময়, সেটাকে আমরা বলি আইফিস, IFIS। কি হয় এটা? আইরিসটা কন্টিনিউয়াসলি ফ্লপি হয়ে যায়, ফ্লপি হলে ওটা নড়তে থাকে,
ওটি করার সময়, এবং ওটা বারবার ফেকো প্রোবে আটকে যায়, আমাদের ওটি করতে অসুবিধা হয়। তাহলে যদি কোনো আইসিসের পেশেন্ট আমার জানিয়ে ট্যামসিলোসিন খাচ্ছে, ধর প্রোস্টেটের ট্যামসিলোসিন ড্রাগ নিচ্ছে, অবশ্যই আমি ড্রাগ স্টপ করব না। অ্যান্টিকোয়াগুলেন্ট আমি বললাম 3 দিন আগে বন্ধ করব ফিজিশিয়ানের পারমিশন নিয়ে, যে ফিজিশিয়ান প্রেসক্রাইব করেছে। কিন্তু যদি ট্যামসিলোসিন খায় তাহলে আমি স্টপ করবো না। আমি কি করবো, আমি বলবো পেশেন্ট ঠিক আছে আপনি কন্টিনিউ করুন, কিন্তু অ্যাট্রোপিন বলে একটা ড্রপ হয়, পেশেন্টকে আগে থেকে আমি 3 দিন আগে থেকে ডাইলেট করে রেখে দেবো, তাহলে ফ্লপিটা কম হবে পেশেন্টের, ঠিক আছে, ফ্লপি আইরিসটা। আর ফ্লপি হলে কি হবে, বারবার প্রোবে লেগে যাবে, কমপ্লিকেশন হতে পারে। ডায়াবেটিক মেডিকেল, এটা তো জানতেই হবে, মানে ক্যাটারেক্ট পেশেন্টের ডায়াবেটিকের হিস্ট্রি নেওয়ার অনেক ইম্পর্টেন্স। প্রথম কথা, ক্যাটারেক্ট ছাড়াও পেশেন্টের ডায়াবেটিক রেটিনোপ্যাথি থাকতে পারে। ধর আমি ওটি করে দিলাম, আনকমপ্লিকেটেড, খুব ভালোভাবে অপারেশন করলাম, কিন্তু দেখলাম পেশেন্টের ভিশন এলো না, কেন? কেন রেটিনাতে আছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি, তাহলে ওটাকে এক্সক্লুড করতে হবে। এখন একটা তোরা কোশ্চেন করতে পারি, ধর ম্যাচিওর ক্যাটারেক্ট হয়ে গেছে, তাহলে আমি রেটিনা দেখবো কি করে? রেটিনা দেখতে গেলে তো লেন্স ক্লিয়ার থাকতে হবে, তবে তো আমি ডিরেক্ট অপথলমোস্কোপ অর ইনডিরেক্ট অপথলমোস্কোপ দিয়ে দেখতে পাবো। তখন আমাকে একটা ইউএসজি বি স্ক্যান করতে হবে। বি স্ক্যান যদি নর্মাল থাকে তখন আমি ওটির জন্য প্রসিড করতে পারি, ঠিক আছে। আর লাস্ট হচ্ছে স্টেরয়েডস। স্টেরয়েডস মানে এনি টাইপ অফ স্টেরয়েডস, সেটা প্রেডনিসোলন হতে পারে, ডেক্সামেথাসোন। কেন? স্টেরয়েডস যদি পেশেন্ট কোনো খাচ্ছে তাহলে একটা টাইপ অফ ক্যাটারেক্ট হয়, সেটা হচ্ছে পোস্টেরিয়র সাবক্যাপসুলার ক্যাটারেক্ট, পিএসসি বলি আমরা। তো পিএসসি হলে অনেক সময় আমাকে রুল আউট করতে, ওটা জেনুইন পিএসসি অর ইটস পিপিসি, তো সেটা রুল আউট করার জন্য। আর স্টেরয়েডটা কেন খাচ্ছে, যদি সিওপিডির জন্য পেশেন্ট প্রেসক্রাইব করছে তাহলে কিন্তু পেশেন্টকে একটা ট্রায়ালও দেওয়া যায়। কিভাবে ট্রায়াল দিই আমরা? পেশেন্টকে বলি একটু আধ ঘন্টা আপনি বাড়িতে দেখবেন যে আপনি শুতে পারছেন কিনা। ওটি আমাদের 10-15 মিনিট লাগে হয়তো ক্যাটারেক্ট করতে, কিন্তু পেশেন্টকে শুতে হয়তো, তারপরে ড্রেসিং ড্রেপিং আছে, এসব করতে মোটামুটি 30 মিনিটস লেগে যায়। এখন পেশেন্ট যদি নর্মালি এভাবে না লাইং পজিশনে থাকতে পারে তাহলে তো প্রবলেম হবে, ওর শ্বাসকষ্ট হবে। আর আমরা ড্রেপিং দিই, ড্রেপিং মানে কি, এই জায়গাটা শুধু খোলা থাকবে, বাকি অংশটা কিন্তু কাভার আপ থাকবে একটা আই ড্রেপ দিয়ে। তো অনেক পেশেন্টেরই এটা সমস্যা হয়। তাহলে আমরা কি করতে পারি? দুটো জিনিস করতে পারি। একটা যেটা বলতে দেখ এখানে লেখাই আছে, যে ট্রায়াল করতে পারি, যে পেশেন্টকে বলতে পারি আপনি আধ ঘন্টা কি থাকতে পারছেন বাড়িতে দেখুন। এটা যদি না হয়, সেকেন্ড আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে পেশেন্টকে আমরা বললাম যে ওটি হবে, তার আধ ঘন্টা আগে একটু নেবুলাইজেশন দিয়ে দিলাম যাতে অসুবিধা না হয়। আর থার্ড একটা করা যায়, অনেক সময় আমরা ড্রেপটাকে একটু তুলে রাখি, কিন্তু এটা ঠিক নয়। বেটার হচ্ছে যে অক্সিজেন দিয়ে নেবুলাইজেশন দিয়ে, ময়েস্ট অক্সিজেন দিয়ে নেবুলাইজেশন দিয়ে করা। এই ডিজিজগুলো আমাকে এক্সক্লুড করা উচিত। এটা কাঁচকি থেকে নেওয়া আছে, ঠিক আছে, এই মানে কাঁচকিতে এই কন্ডিশনটা দেওয়া আছে। এগুলো কিছুই নয়, কিছু কিছু ইম্পর্টেন্ট। আমি যেমন প্রেশারটা দেখ 170/100 লিখেছে, আমাদের ইন্ডিয়ান যেটা এনপিসিবি গাইডলাইন সেটা হচ্ছে 165/90, তুই দুটোই বলতে পারিস, কোনো অসুবিধা নেই, 160/95। এমআই দেখ থার্ড পয়েন্টটা, এমআই এর হিস্ট্রি থাকলে আমরা সাধারণত 3 to 6 মান্থ পরে করি উইথ কার্ডিওলজিক্যাল ফিটনেস, জাস্ট এইটুকু মনে রাখবি তাহলেই হবে, ঠিক আছে। আরেকটা হচ্ছে অ্যানজাইনা, অ্যানজাইনাটাতে করা যায়, অসুবিধা কিছু নয়, জাস্ট একটা স্প্রে দিতে পারি জিটিএন, ওকে। করা উচিত, আমরা ইসিজি অল পেশেন্টে করব, ঠিক আছে, মানে এমন নয় যে কারো কোনো সিমটম আছে তাকে ইসিজি করলাম, কারো সিমটম নেই তাকে ইসিজি, আমরা ইচ অ্যান্ড এভরি ক্যাটারেক্ট পেশেন্টকে এখনকার দিনে করা হয়। এমন নয় যে ইসিজি না করে আমি ওটি করছি, ঠিক আছে। তুই আমাদের আউটডোরেও দেখবি, আমাদের যতগুলো ক্যাটারেক্ট পেশেন্ট করা হয় প্রত্যেকের ইসিজি করা হয়। ইসিজি ছাড়া আমরা কোনো মানে ওটি করছি এরকম হয়, এমনকি টেরিজিয়ামেও আমরা ইসিজি করি, ঠিক আছে, ইসিজি ছাড়া করি না। ইসিজি করার কারণ হচ্ছে দুটো, একটা তো কোনো কন্ডিশন আছে, ধর এমআই আছে বা অ্যানজাইন আছে, ওগুলো তো ঠিক আছে। আরেকটা হচ্ছে আমরা ব্লক দিয়ে ওটি করছি, তো কখনো কখনো অনেক সময় হয়তো আমরা টপিক্যালে করছি, কিন্তু ম্যাক্সিমাম সময় তো আমরা ব্লক দিয়েও করছি। এখন ব্লক দিয়ে যদি ওটি করি তাহলে কি দিয়ে ব্লক দিই আমরা? লিগনোকেন আর অ্যাড্রিনালিন। তো যদি কারোর হার্টের কোনো কন্ডিশন আছে এবং সেখানে যদি অ্যাড্রিনালিন দিয়ে দিই তাহলে তো অসুবিধা হবে। অনেক সময় আমরা বুপি বেখানো দিই, তাতে আরও প্রবলেম হবে, তো ওই জন্যই বলছি, ঠিক আছে। এগুলো হচ্ছে মেন কারণ। হ্যাঁ, কিছু কিছু কেসে আমরা নর্মালি তো লোকাল অ্যানাস্থেসিয়া করছি, লাস্ট যে 3-4টে কন্ডিশন দেখছিস, ওই যে পার্কিনসনিজম, এপিলেপসি, মায়োটনিক ডিস্ট্রফি, ডাউন সিনড্রোম, এদের যদি কোনো ক্যাটারেক্ট থাকে দেন ওই আমরা জেনারেল অ্যানাস্থেসিয়া দিয়ে করতে হয়। তাছাড়া জেনারেল অ্যানাস্থেসিয়া দিয়ে ক্যাটারেক্টের ইন্ডিকেশন অনেক কম, ঠিক আছে। আচ্ছা, ক্যাটারেক্ট দুটো চোখে থাকলে কি একসঙ্গে দুটো করে দেবো তাহলে? হ্যাঁ, নর্মালি একটা একটা করে করা হয়, কিন্তু এখনকার দিনে কিছু কিছু ক্ষেত্রে, যেমন এই যে এই পেশেন্টদের, ধর পার্কিনসনিজম পেশেন্ট, এমনি একবার জিয়ে দিচ্ছি, আবার কি জিয়ে দেব বারবার? তখন কিন্তু কিছু কিছু রেয়ার এরকম কন্ডিশনে আমরা দুবার করতে পারি, ঠিক আছে, মানে একটা সিটিংয়েই, মানে রাইট আই করলাম, আবার কিছুক্ষণ পরে লেফট আই করলাম, মানে একইবারে।
কিন্তু সবসময় মনে রাখতে হবে এই ক্ষেত্রে আমাকে গ্লাভস যেগুলো আমি ইউজ করছি, ইনস্ট্রুমেন্ট সেট পুরো আবার নতুন করে আলাদা এর জন্য আলাদা নিতে হবে। এমন নয় যে একটা পেশেন্টের একটা ওটি করছি বলে ওটাতে আরেকটা চোখ করে দেবো, একদমই না। আমাকে ওটা ধরে নিতে হবে ওটার একটা সেপারেট পেশেন্ট, ওর জন্য আলাদা ট্রলি থাকবে, আলাদা গ্লাভস থাকবে সার্জেনের, আলাদা ইনস্ট্রুমেন্ট থাকবে, অটোক্লেভ ইনস্ট্রুমেন্ট দিয়ে করব, এমন নয়, ঠিক আছে। এবার হচ্ছে ইন্ডিকেশন, কখন অপারেশন করব, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। কি এটা, একটা পেশেন্টে কখন করা উচিত? ক্যাটারেক্ট কম দেখছে, তাই তো, আর কিছু? আরেকটা হয়, একটু আগে বলছিলাম না পোস্টেরিয়র সাবক্যাপসুলার ক্যাটারেক্ট বা পিএসসি, পিএসসিতে পেশেন্টে না অনেক সময় খুব কম দেখে না, মানে দেখছে হয়তো ডেন্স পিএসসি হলে সেটা আলাদা, তার 6-12 দেখছে, কিন্তু যেই ও সানলাইটে যাবে পিউপিলটা কি হবে, ছোট হয়ে যাবে। পিএসসি মানে কি, ওর সেন্টারে হয়েছে, তাহলে এত গ্লেয়ার হবে পেশেন্টে যে পেশেন্টের ডেলি ডে টু ডে অ্যাক্টিভিটিস করতে অসুবিধা হবে। ধর পেশেন্টকে যেতে হয় ড্রাইভ করে, ধর মোটরসাইকেল চালিয়ে কোথাও যেতে হয়, সে কিন্তু নর্মালি ধর এই অন্ধকার ঘরে যখন দেখবি 6-9ই দেখে দিচ্ছে, কিন্তু রোদে গেলে পাচ্ছে না, সে ড্রাইভ করতে হয় বা কিছু, তখন কিন্তু আমাকে 6-6 বা 6-9ও অপারেশন করতে হবে। তো ইন্ডিকেশনটা হচ্ছে এটাই, যে একটা তো হচ্ছে মেডিকেল কন্ডিশন যেটা বলছিলাম, যে কোনো ফেকোলাইটিক গ্লকোমা, ওগুলো তো আছেই, ফেকোমা মানে করতেই হবে অপারেশন, নাহলে পেশেন্টের পেনফুল কন্ডিশন হচ্ছে এটা। সেকেন্ড হচ্ছে কি, যে পেশেন্ট দেখতে পাচ্ছে না, সে যেটা বললাম। আর থার্ড হচ্ছে এলডারলি পেশেন্ট, ওটা হলো। আর এখনই যেটা বললাম যে কোনো পেশেন্টের যদি কোনো প্রফেশনাল হ্যাজার্ড হয় তাহলেও কিন্তু করতে হবে, পেশেন্টের প্রবলেম হচ্ছে পেশেন্ট উইস করতে হবে, ঠিক আছে। এমন নয় যে আমি যতক্ষণ না 660 হবে করবো না, এরকম কোনো গাইডলাইন নেই, ঠিক আছে। এবার হচ্ছে ইন্ডিকেশনের এটা দরকার নেই, আমি জাস্ট ইন্টারেস্টিং এর জন্য এই স্লাইডটা বলছি। আইএসবিএস মানে হচ্ছে যেটা একটু আগে বলছিলাম একসঙ্গে দুটো করা, ইমিডিয়েট সিকোয়েন্সিয়াল বাইল্যাটারাল ক্যাটারাক্ট সার্জারি, এটা যে কোনো একসঙ্গে দুটো, এটা এখন কিছু কিছু কান্ট্রিতে স্টাডি করে দেখা গেছে, যেমন ইউকেতে হয় একসঙ্গে ওরা দুটো করছে কিছু কিছু পেশেন্টের, কিন্তু এটা কমপ্লিকেশন হওয়ার চান্স বেশি, খুব মানে কেয়ারফুলি করতে হবে, নাহলে কিন্তু ইনফেকশন একটা চোখ থেকে আরেকটা চোখে হয়ে যাওয়ার প্রবাবিলিটি অনেক বেশি। এরপর হচ্ছে ক্লিনিক্যাল এক্সামিনেশন, এতক্ষণ আমরা হিস্ট্রিতে ছিলাম, ক্লিনিক্যাল এক্সামিনেশন মেইন হচ্ছে ভিজুয়াল অ্যাকুইটি, ভিজুয়াল অ্যাকুইটিটাকে ঠিকঠাক নিতে হবে। ধর একটা পেশেন্টের ম্যাচিওর ক্যাটারাক্ট আছে, পিএল-পিআর ভিশন আছে, এবার পিআরটাকে ঠিক করে চেক করতে হবে। আমি পিএল-পিআর মানে আমি জাস্ট এরকম করে চেক করে দিলাম তা নয়, যদি কোনো কোয়াড্রেন্টে পিআর ইনঅ্যাকুরেট, ইনঅ্যাকুরেট মানে কি, ধর এখান থেকে আমি টর্চ মারছি পজিটিভ, এখান থেকে টর্চ মারছি পেশেন্ট বলছে দেখতে পাচ্ছি, এখান থেকে বলছে দেখতে পাচ্ছি না, আবার এখান থেকে বলছে দেখতে পাচ্ছি না, একবার দেখতে পাচ্ছি না, ভালো করে কেয়ারফুলি এক্সামিনেশন করতে হবে যে সত্যি দেখতে পাচ্ছে না, না মানে ঠিকঠাক দেখতে পাচ্ছি। কেন এটা ইম্পর্টেন্ট, যদি কোনো কোয়াড্রেন্টে ইনঅ্যাকুরেট থাকে দেন উই সাসপেক্ট ফর এনি আরডি অর অপটিক অ্যাট্রফি অর এনিথিং, তাহলে পেশেন্টকে কিন্তু এক্সপ্লেন করে দিতে হবে যে আপনার ক্যাটারাক্টটা আপনার বার করে দিচ্ছি, মানে এক্সট্রাকশন করে দিচ্ছি, লেন্সও আমরা বসিয়ে দিচ্ছি, কিন্তু অপারেশনের পরে কতটা ভিশন আসবে এটা আমরা গ্যারেন্টি দিতে পারছি না, ঠিক আছে। কেন পেশেন্টকে আর দুই একটা বললে হ্যাঁ ক্যাটারাক্ট করে দিচ্ছি ওরকম নয়, পেশেন্টকে পরে বলা যাবে না, আগেই বলতে হবে যে আপনার পিআর ইনঅ্যাকুরেট আছে, আপনার ভালো ভিশন আসার সম্ভাবনা খুবই কম, কোনো একটা অন্য কোনো সমস্যা আছে হয়তো চোখের ভেতরে, সেটা আমরা অপারেশন করার পরে বলতে পারবো, এক্সপ্লেন করতে হবে, এক্সপ্লেন না করে অপারেশন করা যাবে না। এখন যদি পিআর অ্যাকুরেট থাকে তাহলে কি করবো, তখন আমরা একটা ইউএসজি বি স্ক্যান করে দেখবো রেটিনা ঠিক আছে কিনা, দিয়ে আমরা অপারেশনের দিকে প্রসিড করবো। এবার কিছু কিছু ভাবে টেস্ট করা যায়, এগুলো এত জানতে তোদের হবে না, অসুবিধা নেই। কন্ট্রাস্ট সেন্সিটিভিটি, কন্ট্রাস্ট সেন্সিটিভিটি খালি নামটা মনে রাখ, যে পেলি-রবসন কন্ট্রাস্ট সেন্সিটিভিটি চার্ট, এটা অনেক সময় আমরা ক্যাটারাক্ট পেশেন্ট, রেটিনা পেশেন্টে করে থাকি, ঠিক আছে। গ্লেয়ার টেস্টিং লাগবে, হ্যাঁ। ক্লিনিক্যাল এক্সামিনেশনের মধ্যে হচ্ছে প্রথমে টর্চ দিয়ে দেখবো কোনো স্কুইন্ট আছে কিনা, ঠিক আছে, জাস্ট একটা লুক যে কোনো প্রবলেম আছে কিনা, কোনো ফেসিয়াল অ্যাসিমেট্রি আছে কিনা, কাভার আনকাভার টেস্ট দিয়ে দেখবো কোনো স্কুইন্ট আছে কিনা, বা স্ট্র্যাবিসমাসের কোনো ল্যাটেন্ট স্ট্র্যাবিসমাস আছে কিনা, ঠিক আছে। স্ট্র্যাবিসমাস থাকলে কি অসুবিধা আছে, দুটো অসুবিধা আছে। ফার্স্ট অসুবিধা হচ্ছে যদি কোনো পেশেন্টের ম্যানিফেস্ট স্ট্র্যাবিসমাস থাকে, মানে দেখা যাচ্ছে বাইরে থেকে, আমাকে কোনো কাভার আনকাভার করতে হচ্ছে না, যদি ম্যানিফেস্ট, তাহলে কিন্তু পেশেন্টের রিসেন্ট ভালো আসবে না, 6-6 আসবে না, আমি বলছি না আসবে না মানে কিছুই আসবে না। ধর পেশেন্টের পিএল-পিআর আছে, স্কুইন্ট হয়ে আছে, তাহলে খুব লেস চান্স যে পেশেন্টের 6-6 রিসেন্ট আসবে, কারণ পেশেন্টের আগে থেকেই কোনো কারণে স্কুইন্ট আছে। স্কুইন্ট কেন হয়, একটা পেশেন্টের স্কুইন্ট এতদিন ধরে হয়ে আছে মানে নিশ্চয়ই রিসেন্ট খারাপ ছিল, সেই জন্যই স্কুইন্ট হয়ে যেত, তো পেশেন্টকে এক্সপ্লেন করতে হবে যেহেতু আপনার এরকম স্কুইন্ট আছে, স্ট্র্যাবিসমাস আছে, আমরা ক্যাটারাক্ট অপারেশন করে দেবো, এখন যা দেখছেন তার থেকে আপনার ভিশন ইমপ্রুভ হবে,
কিন্তু এটার মানে নয় যে আপনি একদম 6 লাইন পড়তে হবে। আনএক্সপেক্টেড কথা কিছু বলা যাবে না, কারণ পেশেন্ট তোকে চার্জ করবে না যে আপনি তো বললেন অপারেশন পর ভালো হবে। যেন অলওয়েজ যা যা কমপ্লিকেশন হতে পারে তোর আগে থেকে বলে রাখতে হবে, ঠিক আছে। ডিপ সেট আই দেখ লেখা আছে, ডিপ সেট আই মানে কি, দেখবি অনেকের মানে অনেক এজেড পার্সনদের বা অনেকেরই হয় যে চোখটা মনে হচ্ছে একটা ভেতরে ঢুকে আছে, এইটা অনেক বাইরে আছে। এই যে এই আমাদের যে কি বলে আইবলটা মনে হচ্ছে ভেতরের দিকে আছে। তা থাকলে কি অসুবিধা, থাকলে আমাদের ফেকো করতে অসুবিধা হয়। কেন, অনেক ডিপে আছে, আমাকে ফেকো ইমালসিয়েশন করতে অসুবিধা, এবং তার জন্য কমপ্লিকেশন রেট বেড়ে যেতে পারে, পোস্টের ক্যাসুলার রেন্ট হবে। আমি যদি আগে থেকে জানি ডিপ সেট আই, আমি কিছু প্রিকশন নেব, আমি সাবধানে করব, ঠিক আছে। ওই জন্য এগুলো জানা দরকার আছে। এগুলো নর্মাল কিছু না, অকুলার অ্যাডনেক্স আমাকে দেখতে হবে কোনো সিম্বেল ফেরন আছে কিনা, কোনো কনজাংটিভাতে কিছু প্রবলেম আছে কিনা। থার্ড পয়েন্টটা দেখ ব্লেফারাইটিস আর মেবোমাইটিস। ব্লেফারাইটিস মানে কি, আইল্যাসে কোনো ইনফ্লেমেশন আছে কিনা, যেটা ডায়াবেটিক পেশেন্টদের খুব কমন। কারণ এইগুলো যদি থাকে আমাকে ওটি পোস্টপোন করতে হবে কিছু দিনের জন্য। ব্লেফারাইটিসটাকে আগে ট্রিট করতে হবে, নাহলে পেশেন্টের অপারেশনের পরে ইনফেকশন হয়ে যাবে। ওকে। কর্নিয়াল স্ট্যাটাস, কর্নিয়াতে কোনো সেনাইল কি বলে আর্কাস জুভেনিলিস বা সেনাইল কিছু আছে কিনা, মানে একটা রিং দেখবি থাকে। আর্কাস সেনাইলিস দেখেছিস তো ছবি, আমি দেখিয়েছিলাম লেকচারে। কর্নিয়ার চারিদিকে একটা সাদা মতো রিং থাকে, থাকলে কি অসুবিধা, অবভিয়াসলি ক্যাটারেক্ট করতে অসুবিধা। আমরা ভিজিবিলিটি না ভালো হলে ক্যাটারেক্ট কমপ্লিকেশন হবে। আমার ভিজিবিলিটি ভালো থাকতে হবে কিনা, যেমন কর্নিয়াল ওপেসিটি, ধর মাঝখানে কর্নিয়াল ওপেসিটি আছে, আমি দেখতেই পাবো না, অপারেশন করবো কি করে। করা যাবে, একটু অন্যভাবে করতে হবে, পেশেন্টকে এক্সপ্লেন করে করতে হবে যে হ্যাঁ আমরা করে দিচ্ছি কিন্তু এটা রিস্ক রয়েছে, রিস্কটা সবসময় এক্সপ্লেন করতে হবে, ঠিক আছে। গনিওস্কোপি সব ক্যাটারাক্ট পেশেন্টের করতে হবে, মানে যা আমরা ওটি প্ল্যান করছি সব। কেন, কারণ অ্যাঙ্গেলে যদি কোনো প্রবলেম থাকে, অ্যাঙ্গেল ক্লোজার গ্লকোমা হতে পারে এরকম সাসপেক্টেড, তাহলে আগে একটা পিআই করে মানে পেরিফেরাল আইডিরেক্টমি করে তারপর আমরা প্রসিড করবো, ঠিক আছে। আইরিসে কেন আইরিডোডোনেসিস, নিওভাস্কুলেশনটা সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট। নিওভাস্কুলেশন থাকলে কি হবে, আইরিসে যদি এনভিআই বা নিওভাস্কুলেশন থাকে, তাহলে ওটি করার সময় ওখানে যদি কোনো ট্রমা হয়, ওগুলো তো ফ্র্যাজাইল ভেসেল, নিওভাস্কুলেশন ভেসেলগুলো কি নর্মাল ভেসেল তো নয়, ওগুলো ফ্র্যাজাইল ভেসেল, তাহলে ওখান থেকে রাপচার হয়ে অ্যান্টিরিয়র চেম্বারে হাইফিমা হয়ে যেতে পারে। তো খুব কনসিয়াসলি যদি নিওভাস্কুলেশন থাকে, ওটির আগে আমাকে দেখতে হবে, থাকলে আমাকে খুব সাবধানে করতে হবে, ঠিক আছে। পিউপিলে সবসময় দেখতে হবে রাউন্ড, 3টে আর মনে রাখবি, যে এটা আছে মানে ঠিক আছে, রাউন্ড, রেগুলার অ্যান্ড রিয়াক্টিং টু লাইট, ঠিক আছে। প্রথমে আছে গোল আছে কিনা, ঠিক আছে। রেগুলার মানে কি, শেপটা। অনেক সময় ইররেগুলার পিউপিল কোথায় হয়, অ্যাঙ্গেল ক্লোজাল গ্লকোমায় হতে পারে, ইউভিয়াটিকের পরে হতে পারে ফেস্টুন শেপের পিউপিল, এগুলো পড়বি সবই তোরা, ঠিক আছে। তো এইগুলো যদি হয় তাহলে কিন্তু আমাকে নোট করতে হবে, এবং তার জন্য কোনো সাইনিকিয়া থাকতে পারে, মানে এগুলোর জন্য আমাকে প্রিকশন নিতে হবে, সোজা কথা হচ্ছে এটাই, ঠিক আছে, জানতে হবে। এবার হচ্ছে লেন্সের যে মেন হচ্ছে গ্রেডিং করতে হবে, কর্টিক্যাল ক্যাটারেক্ট, নিউক্লিয়ার ক্যাটারেক্ট, না এটা হচ্ছে পোস্টিয়ার পোলার ক্যাটারেক্ট, না জনুলটা কেমন আছে, কোনো জনুল দেখা পারে, সাবলাক্সেশন আছে কিনা, ডিসলোকেশন আছে কিনা, এইগুলো কিন্তু আমাকে জানতে হবে। আচ্ছা, সাবলাক্সেশন আর ডিসলোকেশনের মধ্যে ডিফারেন্স কি, দুটো টার্ম তো আলাদা। দেখি কখনো কখনো বলে সাবলাক্সেশন অফ লেন্স, কখনো কখনো বলে ডিসলোকেশন অফ লেন্স, কি মানে হতে পারে, এমনি কমন সেন্স থেকে বলতে পারবি? হ্যাঁ ঠিকই বলছি, অ্যাক্সিস ঠিক নয়। ধর একটা লেন্স আছে, লেন্স কোথায় থাকে, মোটামুটি ক্যাপসুলার ব্যাগে আছে, ব্যাগের মধ্যে লেন্স আছে। তো এবার সাবলাক্সেশন মানে কি, ব্যাগেই আছে লেন্সটা কিন্তু ডান দিকে বাঁ দিকে সরে গেছে, মানে ব্যাগের মধ্যেই ধর কোথাও সরে গেছে, তখন আমরা বলি সাবলাক্সেশন। আর ডিসলোকেশন কি, লেন্সটা ধর অ্যান্টিরিয়র চেম্বারে এসে গেছে, মানে সামনের দিকে চলে এসেছে, আইরিসেরও সামনে চলে এসেছে, সেটা হচ্ছে অ্যান্টিরিয়র ডিসলোকেশন অফ লেন্স। আর পোস্টিয়ার ডিসলোকেশন মানে কি, ওটা ভিট্রিয়াসে চলে গেছে, তাহলে এটা হচ্ছে পোস্টিয়ার ডিসলোকেশন। তাহলে সাবলাক্সেশন আর ডিসলোকেশনের মধ্যে এটা হচ্ছে বেসিক ডিফারেন্স। তো সে সাবলাক্সেশন যদি থাকে তাহলে কিন্তু পেশেন্টকে বলতে হবে যে নর্মাল আয়াল পুট করা যাবে না, আপনাকে ক্যাটারাক্ট এক্সট্রাকশন করে আমরা সেকেন্ডারি কিছু আয়াল প্ল্যান করব, যেমন এসএফ আয়াল, এসি আয়াল, এগুলো প্ল্যান করতে হবে, ঠিক আছে। এটা তো দরকার নেই, ক্যাটারাক্টের অনেক গ্রেডিং আছে, আমি লেকচার ক্লাসে এটা বলেছিলাম এই ছবিটা দেখিয়ে। এবার কি কি মানে আরো হিস্ট্রি নেওয়া দরকার, অলরেডি আমি বলেছি, গ্লকোমা, হাই মায়োপিয়া, তারপর হচ্ছে প্রায়র কোনো রেটিনাল সার্জারি হয়েছে না, ভিট্রেক্টমি হয়েছে কিনা, কোনো ট্রমা আছে কিনা, সিউডো এক্সপ্লিয়েশন, ঠিক আছে। কন্ট্যাক্ট লেন্স ওয়্যার, কন্ট্যাক্ট লেন্স ওয়্যারটা কেন ইম্পর্টেন্ট, কারণ কন্ট্যাক্ট লেন্স যদি কেউ লং টাইম ইউজ করছে, তার কর্নিয়াটা কি হবে, কোনো অ্যাব্রেশন থাকতে পারে বা কোনো ইনফেকশন থাকতে পারে, সেটা রুল আউট করে তারপরে করতে, করা যাবে না তা নয়, অবশ্যই করা যাবে, ঠিক আছে। আর এবার হচ্ছে ডিস্টেন্ট ডিরেক্ট অপথলমোস্কোপ। ডিস্টেন্ট ডিরেক্ট অপথলমোস্কোপ মানে
নর্মালি অপথলমোস্কোপ কেমন করে করি, এটা আমরা আগের ক্লাসে মনে হয় ডিসক্রাইব করি, আগের একদম সামনে থেকে একদম পেশেন্ট ধরেছে এইভাবে দেখি, ডিস্টেন্টটা দূর থেকে দেখতে হয়, নামটা শুনেই তো বুঝতে পারছি ডিস্টেন্ট। তো দূর থেকে দেখলে কি দেখবো আমরা, একটা রেড গ্লো থাকে, তো সেই রেড গ্লোর এগেনস্টে যদি কিছু ব্ল্যাক স্পট থাকে, সেন্টারে হোক বা পেরিফেরিতে হোক, যদি সেন্টারে থাকে তাহলে পিএসসি বা পিপিসি হতে পারে, যদি ব্ল্যাক শ্যাডো থাকে তাহলে বুঝতে পারি ক্যাটারাক্ট আছে। সেখান থেকে একটা গেস করতে পারি আমরা। কিছু ফান্ডাস এক্সামিনেশন অলওয়েজ করতে হবে, যে কোনো পেশেন্টে যদি ক্যাটারাক্ট নিয়ে আসে ফান্ডাস এক্সামিনেশন মাস্ট। যদি ফান্ডাসে দেখতে না পায়, কেন কেন রেটিনা বা অপটিক নার্ভের যদি কোনো প্যাথোলজি থাকে এবং সেটাকে আমাকে এক্সপ্লেন করলাম না বা ট্রিট না করে যদি ক্যাটারাক্ট করি, তাহলে পেশেন্টের ভিশন আসবে না। পেশেন্ট তো তোকে এক্সপ্লেন করবে যে কি অপারেশন করলে আমার তো ভিশন আসছে না, তখন তো বলতে পারবি না আপনার এটা ছিল তাই আসেনি, তখন বলা যায় না। পেশেন্টকে আগে এক্সপ্লেন করতে পারিস, পরে এক্সপ্লেন করতে পারিস না, ঠিক আছে। আর বি স্ক্যান কখন করবো, যখন ফান্ডাস এক্সামিনেশনে আমি কিছু দেখতে পাচ্ছি না মিনস মিডিয়াটা এতই হেজি বা কর্টিক্যাল বা নিউক্লিয়ার ক্যাটারাক্টটা এত ডেন্স হয়ে গেছে, ধর ব্রাউন ক্যাটারাক্ট অর ম্যাচিওর ক্যাটারাক্ট, হাইপার ম্যাচিওর ক্যাটারাক্ট, যে আমি দেখতেই পাচ্ছি না রেটিনাটা, তখন আমি এটা করবো, ঠিক আছে। ভিজুয়াল ফিল্ড টেস্টিং নর্মালি আমরা কোনো সব ক্যাটারাক্ট পেশেন্টে করি না, গনিওস্কোপি করি, ভিজুয়াল ফিল্ড টেস্টিং করি না। কাদের করবো, যাদের কোনো ফ্যামিলি হিস্ট্রি থাকে বা পেশেন্টেরই কোনো আদার আয় ধর গ্লকোমা আছে বা সেম আইতে ফেলো আইতে বা সেম আইতে গ্লকোমা আছে, তখন আমি করবো, তাছাড়া করবো না। বা কোনো রেটিনার প্রবলেম আছে। এবার হচ্ছে যেটা ক্যালকুলেশন বলছি, ক্যালকুলেশনের মধ্যে প্রথম যে দুটো, ফার্স্ট যে দুটো, সেটা আমরা সব পেশেন্টের করবো, কেরাটোমেট্রি আর এক্সিয়াল লেন্স। থার্ড আর ফোর্থ কিছু স্পেশাল কন্ডিশনে করবো, ঠিক আছে। কোথায় সেটা বলছি। বায়োমেট্রি মানে কি, পেশেন্টের তো যে লেন্সটা আছে মানে ক্রিস্টালাইন লেন্স যেটাতে ক্যাটারাক্ট হয়েছে, সেটাকে তো এক্সট্রাকশন করতে হবে, দিয়ে তো একটা আমরা ইন্ট্রাঅকুলার লেন্স পুট করব। এবার সেটা কত পাওয়ারের বসাবো, পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে, কারোর ধর 18, 19 এরকম হতে হতে 26 অব্দি, 27 আরও বেশিও হতে পারে, রেয়ার কেসে 30 অব্দিও আমরা দেখে থাকি, ঠিক আছে। এদিকেও ধর 1-2ও হতে পারে, যার ধর -18 বা -16 চশমা পড়ছে, তার যদি এখন ক্যাটারাক্ট দেখি, তার বায়োমেট্রি আসবে হয়তো 1-2, রেয়ার, এক্সট্রিম রেয়ার, কিন্তু হতে তো পারে। তো বায়োমেট্রি ম্যান্ডেটরি, সব পেশেন্টের করতেই হবে। বায়োমেট্রি ছাড়া ক্যাটারাক্ট অপারেশন হয় না, এখনকার দিনে হয় না, মানে কোনোদিনই হতো না সেরকম ভাবে। এবার বায়োমেট্রির 3টে কম্পোনেন্ট আছে। ফর্মুলাটা কি, যেটা অনেক ফর্মুলা আছে, ঠিক আছে। নর্মালি আমরা যে ফর্মুলাটা ইউজ করি সেটা হচ্ছে SRKH ফর্মুলা, ঠিক আছে। সেটা হচ্ছে A minus 2.5 L minus 0.9 K, ঠিক আছে। এটা হচ্ছে SRKH ফর্মুলা। এই ফর্মুলা দিয়ে আমরা বায়োমেট্রিটা ক্যালকুলেট করি। কি করে করি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আইএল কনস্ট্যান্ট, মানে যে আইএল কনস্ট্যান্ট মানে আমরা আলাদা আলাদা কোম্পানির আইএল হয়। ইন কেস জনসন অ্যান্ড জনসনের আইএল, বসের লম্বের আইএল, অ্যাবোট বলে একটা কোম্পানি আছে তার আইএল, অ্যালকনের আইএল, প্রত্যেকের এ কনস্ট্যান্টটা সামান্য হলেও আলাদা হয়। কারোর ধর 117.2, কারোর 118, কারোর 116, তো তার জন্য কিন্তু ডিফারেন্স হয়ে যাবে। এলটা কি, এলটা হচ্ছে ওই দেখ অ্যাক্সিয়াল লেন্থ, ঠিক আছে। তো এটা এক্সামিনেশনে অনেক সময় জিজ্ঞেস করে যে এক্সিয়াল লেন্থ আমরা চেক করছি কি করে, এ স্ক্যান দিয়ে, ঠিক আছে। আর একটু আগে আমি বি স্ক্যান বলছিলাম, ইউএসডি দুটো কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে এ স্ক্যান আর একটা হচ্ছে বি স্ক্যান। এখানে এ স্ক্যান যেটা, এ স্ক্যান দিয়ে আমি চেক করছি এক্সিয়াল লেন্থ, কিন্তু এ ফর অ্যাম্পলিটিউড। যদি এক্সামিনে দুটো কোশ্চেন আসতে পারে যে এ স্ক্যান দিয়ে আমি কি দেখি, যদি এক্সামিনার কোশ্চেনটা করে তুই অ্যান্সার দিবি, বলবি যে আমি এক্সিয়াল লেন্থ চেক করি। কিন্তু এক্সামিনার যদি কোশ্চেন করে এ ফর কি, মানে এ স্ক্যান কেন বলছে, দেন অ্যান্সার ইজ অ্যাম্পলিটিউড, ঠিক আছে। দুটো কিন্তু তখন এক্সিয়াল লেন্থ বলে দিস না কেউ, ঠিক আছে। আরেকটা হচ্ছে বি স্ক্যান। বি স্ক্যানটা কি, আমরা রেটিনার যদি কোনো প্যাথোলজি সেটা দেখছি, সেটা বিটা কি, বি ফর ব্রাইটনেস, ঠিক আছে। এখানে আমার কতটা ব্রাইট, কোনো প্যাথোলজি আছে কিনা, ভিট্রিয়াস হেমারেজ, আরডি এরকম কিছু আছে কিনা সেটা দেখি, ঠিক আছে। তাহলে এল দিয়ে এক্সিয়াল লেন্থ দেখলাম, ঠিক আছে। এক একটা পেশেন্টে এক রকম এক্সিয়াল লেন্থ হবে, অবভিয়াসলি হবে না, কেউ মায়োপিয়া, কেউ হাইপারমেট্রোপিয়া, এমেট্রোপিয়াদেরও সামান্য ডিফারেন্স তো হবে, আমাদের প্রত্যেকের এক্সিয়াল লেন্থ তো সেম হবে না। আর কেটা কি, কেটা হচ্ছে কেরাটোমেট্রি, কর্নিয়াল কার্ভেচার, দেখ থার্ড পয়েন্ট, এই সেকেন্ড পয়েন্টটা ওখানে লেখা আছে। এটা দুটো হয়, এর আবার দুটো কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে K1, একটা হচ্ছে K2। একটা হরাইজন্টাল দেখতে হয়, একটা ভার্টিক্যাল দেখতে হয়, ঠিক আছে। দিয়ে তার এভারেজ করে ওটা কেটা পুট করতে হয়, ঠিক আছে। এটা হচ্ছে ফর্মুলাটা বায়োমেট্রি। তোদের না মোটামুটি এটা জানলেই হয়। এবার কিছু কিছু বায়োমেট্রি এখন আমরা নর্মালি করে থাকি, আমাদের কাছেও এটা আছে, জাইস আইএল মাস্টার,
ওটা আমাদের আউটডোরে আছে, ওটা ডাইরেক্ট বসিয়েই করা যায়, এত কিছু করতে হয় না, জাস্ট একটা অটো রিফ্র্যাক্টোমিটারের মতো পেশেন্টকে বসাবি, ও বায়োমেট্রি বলে দেবে। আর এটা নর্মালি আগেও করা হতো, এখনো করা হয়, যে আলাদা আলাদা করে প্রথমে এক্সিয়াল লেন্থ চেক করলাম, কে চেক করলাম, ওটাতে ডাইরেক্ট পাওয়া যায়, ঠিক আছে। এবার হচ্ছে এ স্ক্যান যেটা বলছিলাম, ঠিক আছে, এগুলো আলাদা করে তোদের লেকচার এসডিডি মোস্ট প্রবাবলি আছে, এ স্ক্যান বি স্ক্যান এগুলো আসবে। আর কর্নিয়ার যেটা পাওয়ার, মানে কর্নিয়ার হচ্ছে ওই K1 K2টা আমাকে চেক করতে হবে। টোপোগ্রাফি আর ওসিটি যেটা আমি একটু আগেও ডিসকাস করছিলাম, যে বললাম সব পেশেন্টের করবো না, কিছু স্পেশাল কেসে করবো। ওসিটিটা কখন করবো, ধর কোনো পেশেন্টের মডারেট এনপিডিআর আছে, এনপিডিআর মানে হচ্ছে নন পলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি। এবার সেই পেশেন্টের ধর কোনো হেমারেজ আছে বা কিছু, তখন আমি একটা ওসিটি করে ডকুমেন্টেড করে রাখবো যে পেশেন্টের এরকম ইডিমা আছে, ঠিক আছে। কেন ডকুমেন্ট করা থাকলে কি হবে, আমার পক্ষে মেডিকেলি গেলেই তো আমি সেফ থাকবো, যে হ্যাঁ ক্যাটারাক্ট অপারেশন করেছি কিন্তু পেশেন্টের ইডিমা ছিল, সেই জন্য ভালো ভিশন এলো না, এরকম কোনো কন্ডিশন হলে, বা রেটিনার অন্য কোনো আদার কন্ডিশন যদি হয়, এআরএমডিতে, ওয়েট এআরএমডিতে, তখন আমি কিন্তু ডকুমেন্ট করার জন্য ওসিটিটা করে রাখবো। মানে রেটিনার প্যাথোলজি, ওসিটি দেখছি মানে অপটিক্যাল কোহারেন্স টোমোগ্রাফি, এটা দেখছি মানে হচ্ছে আমি রেটিনার কোনো প্যাথোলজি আছে কিনা বেসিক্যালি এক্সক্লুড করছি। আরেকটা হচ্ছে কর্নিয়াল টোপোগ্রাফি, কর্নিয়াল টোপোগ্রাফি মানে ধর কেরাটোকোনাস, পেশেন্টের ধর কেরাটোকোনাস আছে, তার আমি ক্যাটারাক্ট করছি, তাহলে কর্নিয়াল টোপোগ্রাফি থেকে আমি কর্নিয়াল কার্ভেচারে কোনো ডিস্টারবেন্স আছে কিনা সেটা বুঝতে পারবো। নর্মালি এটা কিন্তু সবার করি না, বারবার বলছি, সব পেশেন্টের ওসিটি করি না, সব পেশেন্টের আমরা টোপোগ্রাফিও করি না, ঠিক আছে। এবার হচ্ছে কিছু ব্লাড ইনভেস্টিগেশন, এর মধ্যে প্রথম হচ্ছে ধর ব্লাড প্রেসার, এটা চেক করতেই হবে। হাইপারটেনশন আমি অলরেডি বললাম কেন করতে হবে। ব্লাড সুগার, ব্লাড সুগার মানে কি, মেনলি আমরা করি যেটা, যদি ডায়াবেটিক পেশেন্ট থাকে তাহলে পিপিবিএসটাকে আমরা চেক করি। আচ্ছা, ক্যাটারাক্ট অপারেশন যখন করতে আসবে পেশেন্ট, তখন কি খেয়ে আসবে না না খেয়ে আসবে, এরকম কিছু আছে? হ্যাঁ, দরকার নেই খাবার, কেন? এখানে তো জেনারেল অ্যানেস্থেসিয়া করছি না, খাওয়ার সাথে কি সম্পর্ক? পেশেন্ট অবশ্যই খেয়ে আসবে, না খেয়ে এলে বরং ওর ভমিটিং হতে পারে। ধর আমি ডাইমক্স দিলাম, ম্যানিটল দিয়ে অপারেশন করছি, তখন কিন্তু ভমিটিং হতে পারে। তো অবভিয়াসলি পেশেন্টকে বলবো লাইট ফুড খেয়ে আসতে, ব্রেকফাস্ট করে আসতে, ঠিক আছে। না খেয়ে কখনো আমরা ক্যাটারাক্ট সার্জারি কারো করি না, করা উচিতও নয়, ঠিক আছে। এটা কিন্তু কেউ বলিস না যে অন্য অপারেশনের মধ্যে না খেয়ে আসবে, অনেক পেশেন্টেরও এটা প্রবলেম আছে, অনেক সময় আমরা জানিও না, আমরা হয়তো পেশেন্টকে বলতেই ভুলে যাই, হয়েছে এরকম হয়েছে, আমি হয়তো ভুলে গেছি যে আপনি খেয়ে আসবেন এই কথাটা বলতে, এবার না খেয়ে এসছে, এবার পেশেন্টের ভমিটিং লাগে। যে কোনো একটা অপারেশন মানে কি, এটা স্ট্রেস হচ্ছে, তো অ্যাড্রিনালিন রিলিজ হচ্ছে, সার্জেনেরও হচ্ছে, পেশেন্টেরও হচ্ছে, সবারই হচ্ছে, ঠিক আছে। আর থার্ড হচ্ছে কি, ইউরিনটা না অতটা ইম্পর্টেন্ট নয়, আমরা রুটিনলি করি না, ডায়াবেটিক হলে তখন করতে পারি। হ্যাঁ, ইসিজি কিন্তু সবারই করব। ইসিজিতে যদি কোনো সাসপেক্ট পাই তাহলে আমাকে ইকো করতে হবে, এবং যদি আমার মনে হয় বেশি ইসিজিতে মানে কিছু এমআই বা কিছু সাসপেক্ট করছি, আমি কিন্তু অলওয়েজ কার্ডিও ফিটনেস করে তারপরে ওটি করবো, বা ফিজিশিয়ান ফিটনেস করে, ঠিক আছে। এরপর কিছু দেখ, আলাদা আলাদা ডিজিজের জন্য তুই আলাদা আলাদা ইনভেস্টিগেশন করতে পারিস। তোরা এখানে বলতে পারিস একটা নেই, ও না থার্ড আছে ট্রিপল মার্কার। ট্রিপল মার্কারটা কি, সেরোলজি টেস্ট। সেরোলজি টেস্ট তো যে কোনো ওটিতেই করা উচিত, এইচআইভি, হেপাটাইটিস বি আর হেপাটাইটিস সি, এটা তো করতেই হবে, ঠিক আছে। এবার জেনারেল অ্যানেস্থেসিয়ার জন্য যে টেস্টগুলো আছে, হ্যাঁ স্পেকুলার মাইক্রোস্কোপি, হ্যাঁ এটা একটু বলে দিই, স্পেকুলার মাইক্রোস্কোপি আমরা মোটামুটি সব পেশেন্টেই করি, আগে এটা ম্যান্ডেটরি ছিল না, এখন কিন্তু আমরা করে থাকি। কি জন্য করি, ফর কর্নিয়াল এন্ডোথেলিয়াল কাউন্ট এবং মরফোলজি দুটোই, ঠিক আছে।